নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি আজকের ক্লাস, যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা আমাদের কম্পিটিটিভ এক্সামের কারেন্ট অ্যাফেয়ার্সের, বিশেষ করে মিসলেনিয়াসের, মেন্সের জিকে টপিকের জন্য ইম্পর্টেন্ট। তার সাথে আমাদের সকলের জানা উচিত, কারণ আজকের বিষয়টি নিয়ে তোলপাড় গোটা দেশ। কারণ আমরা দেখছি যে সংসদে সরকার এক দেশ এক ভোট বিল পাস করেছে, সেই নিয়ে কিন্তু জোর তর্ক বিতর্ক চলছে। তো আজকের আমাদের ভিডিওর টপিক হলো ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল ইন পার্লামেন্ট, অর্থাৎ এক দেশ এক ভোট বিল পার্লামেন্ট। আজকের ভিডিওতে আমরা দেখে নেব ওয়ান নেশন ওয়ান ইলেকশন ভোট নিয়ে কি খবর আছে, ওয়ান নেশন ওয়ান ইলেকশন ভোটটি কী, আর এই এক দেশ এক ভোটের কি ইতিহাস আছে, এক দেশ এক ভোটের জন্য যে কমিটি গঠন করা হয়েছিল সে কমিটির রিপোর্ট অনুযায়ী কিভাবে এই এক দেশ এক ভোট হবে, আর এই এক দেশ এক ভোটের সুবিধা কি আর এর অসুবিধা কি, আর কবে থেকে সত্যি সত্যি এই এক দেশ এক ভোট চালু হতে চলেছে তাও আমরা দেখে নেব। তো ভিডিও শুরু করার আগে, এটি একটি শিক্ষামূলক ভিডিও। এই ভিডিওর কোনো অংশে হিংসা এবং রাজনৈতিক ও সাম্প্রদায়িক বিদ্বেষ অন্তর্ভুক্ত করা হয়নি। তবু ভিডিওর কোনো অংশ বিতর্কিত মনে হলে সেটি অনিচ্ছাকৃত এবং তার জন্য ক্ষমা প্রার্থী। এখন ভিডিওটি পুরোপুরি দেখুন, আর এই রকম কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখন আজকের মূল ভিডিও। ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল পার্লামেন্টে পাশ হয়েছে। কেন্দ্র সরকারের আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল তিনি পার্লামেন্টের নিম্নকক্ষ অর্থাৎ লোকসভাতে 129তম সংবিধান সংশোধনী বিল 2024 তিনি উত্থাপন করেছেন। এক দেশ এক ভোট চালু করার জন্যই এই বিলকে সরকার পক্ষ উত্থাপিত করেছে, এবং লোকসভায় কেন্দ্র সরকারের এখন মেজরিটি আছে, সহজেই কিন্তু এই বিল পাস হয়ে গেছে। আর এই বিল যখন উত্থাপন করা হয়েছে তখন থেকে কিন্তু বিরোধীরা একাট্টা হয়ে, অর্থাৎ যে বিরোধী জোট আছে ইন্ডিয়া ব্লক, তারা কিন্তু এই বিলের বিরোধিতা করেছে এবং তারা বলছে এটি হচ্ছে মৌলিক অধিকারের বিরোধিতা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ভেঙে দেওয়ার উদ্দেশ্যে এই বিল আনা হয়েছে, এবং যে সংবিধানের যে মূল কাঠামো সেটাকে লঙ্ঘন করার জন্যই এই বিল আনা হয়েছে। সেই নিয়ে কিন্তু দেশ জুড়ে একটা বিরাট বড় বিতর্ক ছড়িয়ে পড়েছে। একদল বলছে এক দেশ এক ভোট ভালো, আর একদল বলছে এক দেশ এক ভোট হলে দেশের মানুষের সর্বনাশ হয়ে যাবে। এখন এক দেশ এক ভোট বিষয়টা কি? এক দেশ এক ভোট হচ্ছে ভারতবর্ষে 5 বছরে একবারই ভোট হবে, সেটাই হচ্ছে এক দেশ এক ভোট। মেনলি কি, এখন আমরা দেখি যে লোকসভা ভোট একটা আলাদা সময় হয়, আবার রাজ্যগুলির রাজ্য বিধানসভা ভোট অন্য সময় হয়, অন্যদিকে রাজ্যের যে পঞ্চায়েত আর মিউনিসিপ্যালিটি আছে সেই ভোটগুলি অন্য সময় হয়। অর্থাৎ আমরা 2024-এর লোকসভা ভোট দিয়েছি, আবার আমরা দেখব যে 2026 আমরা বিধানসভা ভোট দেব, তারপরে আবার হয়তো মিউনিসিপ্যালিটি আর পঞ্চায়েত ভোট হবে। অর্থাৎ প্রতি 2 বছর ছাড়া ছাড়া কিন্তু আমরা ভোট আমাদের লেগেই আছে, একবার লোকসভা ভোট, একবার বিধানসভা ভোট, অন্যদিকে মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত ভোট। কিন্তু এই এক দেশ এক ভোটে কি বলা হচ্ছে যে এই বিভিন্ন সময়ে একবার লোকসভা ভোট একবার বিধানসভা ভোট এগুলো কিন্তু হবে না, 5 বছর ছাড়া একবারই ভোট হবে সারা দেশে। যে ভোটটা হবে লোকসভা ভোটের সঙ্গে সেই ভোটে লোকসভা ভোটগুলি হবে, তার সাথে সমস্ত রাজ্যের বিধানসভা ভোটগুলি হবে, এমনকি সমস্ত রাজ্যের মিউনিসিপ্যালিটি ও পঞ্চায়েত ভোটগুলোও কিন্তু ওই সময় হবে। অর্থাৎ এই যে 2 বছর 1.5 বছর ছাড়া ছাড়া ভোট লেগে আছে এটা হবে না, 5 বছরে একবারই ভোট হবে, যেখানে ভারতবর্ষের সমস্ত যে ভোট সেই ভোটগুলিকে করানো হবে। এটাই হচ্ছে এক দেশ এক ভোট। এখন এক দেশ এক ভোটের কি ইতিহাস আছে? ভারতবর্ষে যখন প্রথম নির্বাচন শুরু হয়, ভারতবর্ষের সংবিধান চালু হওয়ার পর 1951-52 সালে, তখন যেহেতু দেশের প্রথমবার ভোট হচ্ছে, তাই তখন লোকসভা ভোট বা সাধারণ নির্বাচনের সাথে সমস্ত রাজ্যগুলির বিধানসভা ভোট হয়। তারপর থেকে একইভাবে কিন্তু চলতে থাকে। কিন্তু আমরা জানি তখন ভারতবর্ষে যে সবথেকে বড় পার্টি ছিল কংগ্রেস, তার সাথে বাম দল। কিন্তু যত সময় গেছে কংগ্রেস ভেঙেছে, বাম দল ভেঙেছে, আঞ্চলিক দল গঠন করা হয়েছে, আর আঞ্চলিক দলের কিন্তু প্রভাব বাড়তে শুরু করেছে। তার ফলেই 1967 সালে শেষবার এক দেশ এক ভোট হয়। তারপরে কিন্তু 1970 সালে একাধিক রাজ্যের সরকার কিন্তু পতন ঘটে। তাহলে যে রাজ্যের সরকারগুলির পতন ঘটেছে সেই রাজ্য সরকারগুলির ভোট
করাতে হয় বাধ্য হয়ে নির্বাচন কমিশনকে। তখন থেকে কিন্তু যে লোকসভা ভোট অন্য সময় হয় আর রাজ্যের বিধানসভাগুলির মেয়াদ অনুযায়ী তাদের ভোট হয়, তখন থেকে একসাথে লোকসভা ভোট আর এই রাজ্য বিধানসভা ভোট কিন্তু পাল্টে যায়, বিভিন্ন সময় হতে থাকে। পরবর্তী ক্ষেত্রে 1980 সালে ভারতে আবার ওই সারা দেশে একই সাথের ভোট অর্থাৎ এক দেশ এক ভোটের বিষয়টি সামনে আসে। ভারতবর্ষের নির্বাচন কমিশন এক দেশ এক ভোটের গুরুত্ব বুঝে এক দেশ এক ভোটকে সাপোর্ট করে 1983 সালে। অন্যদিকে ভারতবর্ষের যে আইন কমিশন আছে, আইন কমিশন একটি রিপোর্টে 1999 সালে এক দেশ এক ভোটকে ফিরিয়ে আনার তারা সাপোর্ট করে বা সমর্থন করে। অন্যদিকে অটল বিহারী বাজপেয়ী সরকার 2003 সালে এক দেশ এক ভোটের বিষয়টিকে সামনে নিয়ে আসে। পরবর্তী ক্ষেত্রে 2014 সালে যে বিজেপির যে নির্বাচনী ম্যানিফেস্টো ছিল, সেখানে কিন্তু এক দেশ এক ভোট করার ম্যানিফেস্টো কিন্তু সেখানে ছিল। পরবর্তী ক্ষেত্রে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি তার বিভিন্ন সভায় সরকারি এবং তার যে রাজনৈতিক যে সভা, সেখানে তিনি কিন্তু এক দেশ এক ভোটের বিষয়টিকে তুলে ধরেন এবং তিনি বলেন যে এক দেশ এক ভোট তিনি করবেন। পরবর্তী ক্ষেত্রে 2022 সালে ভারতবর্ষের নির্বাচন কমিশন একটি রিপোর্টে বলে যে তারা সারা দেশে এক দেশ এক ভোট করার জন্য রেডি আছে। সরকার চাইলেই আইন পাস করলেই কিন্তু তারা এক দেশ এক ভোট করাতে পারে। তার ফলে কিন্তু কেন্দ্র সরকার উদ্যোগ নেয় এবং 2023 সালে কেন্দ্র সরকার একটি কমিটি গঠন করে এক দেশ এক ভোট করার জন্য এবং এই কমিটির যিনি হেড তাকে দায়িত্ব দেওয়া হয় ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে এবং রামনাথ কোবিন্দ প্রায় এক বছর বাদে এই রিপোর্ট তিনি ভারতবর্ষের রাষ্ট্রপতির কাছে সাবমিট করেন এবং কেন্দ্র সরকার 2024 সালে নতুন সরকার ক্ষমতায় আসার পর তারা কিন্তু কেন্দ্রীয় মন্ত্রিসভায় এই এক দেশ এক ভোটকে অ্যাপ্রুভ করে আর মন্ত্রিসভায় অ্যাপ্রুভ হয়েছে। তার ফলে এই যে এবছরের যে শীতকালীন অধিবেশন চলছে ডিসেম্বরের 17 তারিখ, সেখানে কিন্তু এই এক দেশ এক ভোটকে করার জন্য সংবিধান সংশোধনী বিল নিয়ে আসে কেন্দ্র সরকার, যে নিয়ে কিন্তু এই বিতর্ক চলছে। এখন এই যে কোবিন্দ কমিটি যে রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টে কি বলা হয়েছে বা কিভাবে এই এক দেশ এক ভোট হবে সেটাকে দেখে নেব। কোবিন্দ কমিটি মোট প্রায় 18,000 পাতার একটি বড় রিপোর্ট জমা দিয়েছে এই এক দেশ এক ভোট করানোর জন্য। এই কমিটি মেনলি প্রথমে বলেছে যে একটি এক্সপার্ট কমিটি গঠন করা হবে। এক্সপার্ট কমিটির নীতি অনুযায়ী কিন্তু এই এক দেশ এক ভোটকে করা হবে অর্থাৎ ইমপ্লিমেন্টেশন করা হবে এবং এই কমিটির রিপোর্টে বলা হয়েছে মেনলি দুটো ফেজে ইমপ্লিমেন্টেশন করা হবে। প্রথম ফেজে লোকসভা ভোট হবে এবং লোকসভা ভোটের সাথে সাথে সমস্ত রাজ্যের বিধানসভা ভোটগুলি করা হবে। কবে করা হবে? পরবর্তী যখন লোকসভা ভোট হবে অর্থাৎ 2024 হয়েছে 2029-এ যখন 2029-এ যখন লোকসভা ভোট হবে তখন রাজ্যের সমস্ত বিধানসভাগুলির বিধানসভা ভোট করানো হবে। দ্বিতীয় ফেজে কি বলা হয়েছে? দ্বিতীয় ফেজে বলা হয়েছে এই যে 2029-এ লোকসভা ভোটের সাথে সমস্ত রাজ্যের বিধানসভা ভোট করানো হবে, তার যেদিন ফল প্রকাশিত হবে তার 100 দিনের মধ্যে দেশের সমস্ত রাজ্যের যে লোকাল বডি ইলেকশন অর্থাৎ মিউনিসিপ্যালিটি অর্থাৎ যে পৌরসভা এবং পঞ্চায়েত ভোটগুলি করানো হবে। আর পরবর্তী ক্ষেত্রে পরবর্তী 5 বছর বাদে অর্থাৎ 2034 সালে যখন লোকসভা ভোট হবে তখন লোকসভা ভোট হবে এবং তার সাথে সমস্ত রাজ্যের বিধানসভা ভোট হবে এবং সমস্ত রাজ্যের এই পঞ্চায়েত পৌরসভার ভোট হবে। তখন থেকে কিন্তু পুরোপুরি সারা দেশে এক দেশ এক ভোটটা একটা সময়ই চালু হবে। এবং এটাও বলা হয়েছে যে যেহেতু আমরা জানি যে ভারতের যে নির্বাচন কমিশন আছে তারা ভারতের লোকসভা ভোট আর রাজ্যগুলির বিধানসভা ভোট পরিচালনা করে, অন্যদিকে রাজ্যের যে লোকাল বডি ইলেকশন আছে অর্থাৎ পঞ্চায়েত আর মিউনিসিপ্যালিটি সেগুলি রাজ্য নির্বাচন কমিশন পরিচালনা করে। যেহেতু সমস্ত ভোট একসাথেই হবে তাই ভারতীয় নির্বাচন কমিশনের সাথে রাজ্যের নির্বাচন কমিশনকে একসঙ্গে করে একটি কমন ইলেকটোরাল বডি এবং কমন ইলেকটোরাল রোল তৈরি করা হবে যাতে একই সাথে সমস্ত বিষয়গুলি যৌথভাবে করা যায়। তারপরে আর কি বলা হয়েছে যে 2029-এর লোকসভা ভোটের আগে যে সমস্ত রাজ্যের বিধানসভার মেয়াদ শেষ হবে সেই সমস্ত রাজ্যে যে বিধানসভা ভোট হবে সেটা কিন্তু ওই লিমিটেড টাইম বা শর্ট পিরিয়ডের জন্যই করা হবে। অর্থাৎ 2026-এ আমাদের পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট হবে, এই যে 2026-এর যে বিধানসভা ভোট হবে সেটা কিন্তু শর্টার টাইমের জন্য হবে। অর্থাৎ 2026-এ হলে আবার বিধানসভা ভোট কবে হবে? 2031-এ হওয়া উচিত, কিন্তু 2029-এই লোকসভা ভোটের সাথেই কিন্তু আবার বিধানসভা ভোট হবে।
তাই বলা হচ্ছে ওর মেয়াদ কিন্তু ওই শর্টার টাইমের জন্য হবে। 2029 সালের আগে যে রাজ্যেরই বিধানসভা ভোট হোক না কেন তার ভোট কিন্তু শর্টার টাইমের জন্য হবে, এবং 29 সালে লোকসভা ভোটের সাথে সারা দেশের সমস্ত যে রাজ্যগুলির নির্বাচন হবে, রাজ্য বিধানসভা নির্বাচন হবে, সেই রাজ্যেরও কিন্তু আবার রাজ্য বিধানসভা ভোট হবে। এবং এই কমিটিতে রিপোর্টে আরও বলা হয়েছে যে যদি দেখা যায় এই ভোটের পরে কোনো রাজ্যের মেজরিটি হারিয়ে যায় বা সরকার গঠনের জন্য মেজরিটি যদি না পাওয়া যায় বা সরকারের পতন ঘটে, তাহলে কিন্তু সেই রাজ্যের যে নতুন করে বিধানসভা ভোট হবে সেটি কিন্তু তার রিমেনিং টাইম যত বছর বাকি আছে সেই তত বছরের জন্য হবে। আবার পরবর্তী যখন লোকসভা ভোট হবে অর্থাৎ 2029-এর পরে 2034 সালে তখন কিন্তু আবার ওই বিধানসভা ভোট হবে। এই কমিটিতে আরও বলা হয়েছে যে এই যে বিরাট প্রসিডিওর এক দেশ এক ভোট তা করার জন্য, সংবিধান মেনে করার জন্য সংবিধানে প্রায় 18টি সংশোধনী করতে হবে। আর তার জন্য কিন্তু সরকার 2টি বিল এই লোকসভাতে নিয়ে এসছে, যে নিয়ে কিন্তু এই বিতর্ক তৈরি হয়েছে। এখন এই এক দেশ এক ভোটের অ্যাডভান্টেজ কি? মেনলি আমরা জানি আমাদের দেশে যখন ভোট হয় তখন কিন্তু সারা বিশ্বের ভোটের সবথেকে বেশি খরচ হয়। মেনলি যে কেন্দ্র সরকারের যে খরচ হয়, নির্বাচন কমিশন বিভিন্ন পারপাসে খরচ করে, ভোট করার জন্য পোলিং স্টেশনে খরচ হয়, বিভিন্ন কর্মী নিয়োগ করতে হয়, তাদেরকে ট্রেনিং দিতে হয়, মেশিনের খরচা আছে, ট্রান্সপোর্টের খরচা আছে, আর্মি নিয়োগ করতে হয়, পুলিশ নিয়োগ করতে হয়, বিপুল পরিমাণে টাকা খরচ হয়। এখন প্রতি 2 বছর ছাড়া ছাড়া যদি ভোট হয় তার জন্য প্রচুর টাকা খরচ করতে হয়। এখন যদি 5 বছরে একবারই ভোট হয় তা সেখানে যদি সমস্ত ভোটগুলোকে করিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু সরকারের টাকা অনেকটাই বেঁচে যাবে, ভারতবর্ষের অর্থের কিন্তু একটা বিরাট বড় টাকা বেঁচে যাবে। অন্যদিকে আরও কি বলা হয়েছে, আমরা জানি যেদিন থেকে ভোটের দিন ঘোষণা হয় সেদিন থেকে যতদিন না ভোটের রেজাল্ট বেরোচ্ছে ততদিন যে মোরাল কোড অফ কন্ডাক্ট চালু থাকে, আদর্শ নির্বাচনী বিধি, সেই সময় কিন্তু কোনো উন্নয়নের কাজ, কোনো ডেভেলপমেন্টের কাজ করা যায় না, সমস্ত কিন্তু বন্ধ থাকে। তার ফলে কিন্তু উন্নয়নের কাজে ব্যাঘাত ঘটে। একবার লোকসভার জন্য বন্ধ থাকলো, আবার বিধানসভার জন্য বন্ধ থাকলো, তাহলে কিন্তু অনেকটা সময় কিন্তু উন্নয়নের কাজে ব্যাঘাত ঘটে। এখন একবারে যদি সমস্ত ভোটটাকে করিয়ে নেওয়া যায় তাহলে একবারেই বন্ধ থাকবে, তার ফলে কিন্তু উন্নয়নের কাজে ব্যাঘাতটা কম ঘটবে। অন্যদিকে ভারতবর্ষের ভোটের সময় সরকারের টাকা তো প্রচুর খরচ হয়, তার সঙ্গে পলিটিক্যাল পার্টিগুলির কিন্তু প্রচুর টাকা খরচ হয়, কারণ তাদেরকে প্রচার করতে হয়, ক্যাম্পেন করতে হয়, মিছিল মিটিং করতে হয়, হেলিকপ্টারে যায়, গাড়িতে যায়, পোস্টার লাগাতে হয়, হোর্ডিং লাগাতে হয়, তার জন্য বিপুল টাকা খরচ হয়। এখন যদি 5 বছরে একবারই ভোটে সমস্তগুলো হয়ে যায় তাহলে কিন্তু একটা প্রচারের মধ্যেই কিন্তু সমস্ত প্রচারগুলো হয়ে যাবে। যেমন একটা হোর্ডিংয়ের মধ্যেই লোকসভা ভোটের প্রার্থীর নাম থাকবে, বিধানসভা ভোটের প্রার্থীর নাম থাকবে, মিউনিসিপ্যালিটির প্রার্থীর নাম থাকবে, অর্থাৎ এক খরচে সব হয়ে যাবে। পলিটিক্যাল পার্টিগুলোর কিন্তু খরচ অনেকটাই কমে যাবে। অন্যদিকে যে সমস্ত লোকাল বডি ইলেকশনগুলি হয়, পঞ্চায়েত আর পৌরসভা, আমরা জানি পঞ্চায়েত আর পৌরসভার নির্বাচনের দায়িত্বে থাকে কে? রাজ্য নির্বাচন কমিশন, যা সরকারের নির্দেশে কাজ করে। এবং দেখা যায় যে এই যে পঞ্চায়েত আর পৌরসভা ভোটগুলি হয় সেখানে যারা শাসক দল আছে তারা কিন্তু এক্সট্রা অ্যাডভান্টেজ পায়, এমনকি রিগিং করে, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় না। এখন যদি এই পঞ্চায়েত আর মিউনিসিপ্যালিটি ভোট যদি যে লোকসভা বা বিধানসভার সাথে হয় তাহলে কিন্তু কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হবে, সেখানে কিন্তু রিগিং বা হিংসা কম হবে, ফ্রি অ্যান্ড ফেয়ারের ভোটের চান্স বাড়বে। অন্যদিকে এই যে 2 বছর ছাড়া ছাড়া ভোট, মাঝে আবার উপনির্বাচন থাকে, আর যুব সমাজ কিন্তু ভোটের প্রতি তাদের আর টান থাকছে না, তারা ভোটকে ঘৃণা করছে, ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে। এখন 5 বছরে যদি একবারই ভোট হয় তাহলে কিন্তু যুব সমাজের ভোটের প্রতি টান বাড়বে। অন্যদিকে এই যে যখন ভোট হয় তখন স্কুলে ফোর্স থাকে, স্কুলগুলিতে পোলিং স্টেশন হয়, তখন কিন্তু যে স্কুল কলেজে ছুটি দেওয়া হয় 1 মাস 2 মাস 3 মাস করে, তাহলে ফলে কিন্তু যে ছেলেপুলেদের পড়াশোনাতে ক্ষতি হয়। এখন যদি 5 বছরে একবারে একসাথে সব ভোট হয়ে যায় তাহলে একবারে ছুটি থাকবে, তাহলে পড়াশোনাতে কম ক্ষতি হবে। অন্যদিকে যারা মাইগ্রেন্ট লেবার অন্য রাজ্যে কাজ করছে তাদেরকে ছুটি নিয়ে বারবার ভোট দিতে আসতে হয়, অনেক সময় তারা কিন্তু ভোট দিতে আসে না, তার ফলে কিন্তু একটা সমস্যা দেখা দেয়। যদি 5 বছরে একবারই ভোট হয় তাহলে কিন্তু তারা একবার ছুটি নিয়ে আসবে, সমস্ত ভোট দিয়ে চলে যাবে, তাহলে তাদেরকে ছুটি নিতেও হবে না, কিংবা ভোট না দেওয়ার যে ব্যাপারটা সেটাও করতে হবে না। অন্যদিকে আমরা জানি যে ভোটের সময় যারা প্রশাসনিক যে সমস্ত অফিসাররা আছে, সে বিডিও, এসডিও কিংবা আমাদের যে ডিএম কিংবা পুলিশ অফিসাররা আছে, তাদের উপরে ব্যাপক প্রেসার থাকে। এখন এই প্রেসারে তারা কিন্তু অন্য যে তাদের অফিসিয়াল কাজ তারা করতে পারে না। এখন প্রতি 2 বছর ছাড়া ছাড়া ভোট, প্রেসার অনেকটাই আরও বেড়ে যায়। এখন যদি একবারে সব ভোট হয়ে যায়
প্রেশারটাকে তারা একবারই কন্ট্রোল করে নিতে পারবে, তাহলে কিন্তু তারা তাদের অফিসিয়ালি কাজ বা সাধারণ মানুষকে যে পরিষেবা দেওয়ার কাজ সেটা কিন্তু তারা করতে পারবে, সেখানে সাধারণ মানুষের ভালো হবে। এখন এর যে ডিসঅ্যাডভান্টেজ কি আছে দেখতে পাচ্ছি, ডিসঅ্যাডভান্টেজের লিস্টটা কিন্তু একটু বড়। কি আছে মেনলি আমরা জানি যে লোকসভা ভোট দেশের নির্বাচন, সাধারণ নির্বাচন, এবং দেশের নির্বাচন যখন হয় তখন আমরা বলি যে দিল্লি নির্বাচন। তাই দেশের নির্বাচন সবসময় কিন্তু এটা জাতীয় ইস্যুতে হয়। তাই দেশের নির্বাচনের সময় কিন্তু আমরা সবসময় দেশের যে প্রতিরক্ষা, দেশের যে বিদেশ নীতি, দেশের যে অর্থ, তার উপরে আমরা দেখে ভোট দিই। অন্যদিকে বিধানসভার যে ভোট হয় সেটা কিন্তু বিধানসভার বা রাজ্যের লোকাল ইস্যুতে ভোট হয়, আমরা লোকাল ইস্যুতে দেখে ভোট দিই। কারণ প্রত্যেকটি রাজ্যের কিন্তু তাদের যে ভাষা, তাদের যে আদর্শ, তাদের যে সংস্কৃতি বা তার সমস্যা কিন্তু আলাদা আলাদা। কিন্তু যখন আমরা একই দিনে ভোট দিতে যাচ্ছি, দুটো ইভিএমে ভোট দেব, তখন কিন্তু খুব কম মানুষ আছে যারা যে লোকসভা ভোটটাকে দিবে ন্যাশনাল ইস্যুতে আর বিধানসভা ভোটটাকে দিবে রাজ্যের ইস্যুতে। বেশিরভাগ মানুষে কিন্তু পলিটিক্যালি মোটিভেটেড হয়ে দেশের ইস্যু বা জাতীয় ইস্যুটাকে বেশি গুরুত্ব দিয়ে জাতীয় ইস্যুতে লোকসভা ভোট যাকে দেবে, বিধানসভা ভোটও কিন্তু সেই ব্যক্তিকে দেওয়ার চান্সটাই বেশি। অর্থাৎ মানুষের পলিটিক্যালি মোটিভেটেড হওয়ার চান্সটা কিন্তু বেশি, অর্থাৎ রাজ্যের ইস্যু কিন্তু এখানে গুরুত্ব কম পাবে। অন্যদিকে রিজিওনাল পার্টিগুলি যারা আছে, অর্থাৎ যে আঞ্চলিক দলগুলি আঞ্চলিক ইস্যুতে, রাজ্যের ইস্যুতে কাজ করে, এবং যারা জাতীয় পার্টিগুলি আছে যেমন হচ্ছে আমাদের কংগ্রেস, বিজেপি, এরা জাতীয় স্তরে কাজ করে, আর আঞ্চলিক দলগুলি আঞ্চলিক ইস্যুতে কাজ করে। এখন যেহেতু দুটি ভোট একসাথে হচ্ছে, আমরা জাতীয় ইস্যুটাকে বেশি গুরুত্ব দেবো, তাই যারা জাতীয় দলগুলি আছে, বৃহত্তম দলগুলি আছে, তারা কিন্তু বেশি সুবিধা পাবে, আর রিজিওনাল দলগুলি কিন্তু গুরুত্ব অনেকটাই হারিয়ে যাবে। নেক্সট কি এখানে বলা আছে যে ভোট হওয়ার পরে কোনো রাজ্যের যদি সরকার গঠন না হয়, সরকার যদি পতন না হয়, সরকার যদি পতন হয়ে যায়, তাহলে রিমেনিং টাইমের জন্য আবার তাদের লোকসভা ভোট হবে। তাহলে তো সেই একই হয়ে গেল, সেই আবার বারবার ভোট, আবার খরচ, আবার এমসিসি, তাহলে কিন্তু সেই এক দেশ এক ভোটের যে গুরুত্ব সেটা কিন্তু পুরোপুরি হলো না। অন্যদিকে আরেকটা বিষয় কিন্তু এখানে উল্লেখ নাই, এখানে বলা নাই যে লোকসভা ভোট হলো সমস্ত রাজ্যে কিন্তু যে সরকার গঠিত হয়ে গেল, অর্থাৎ কেন্দ্র সরকার গঠনে কোনো পার্টি মেজরিটি পেল না, তখন কি হবে? তখন কি আবার লোকসভা ভোট হবে? লোকসভা ভোট হলেই সমস্ত রাজ্যগুলির ভোট করতে হবে। যদি রিমেনিং টাইমের জন্য লোকসভা ভোট হয়, তাহলে তো সেই আবার খরচ, আবার এমসিসি, সে এক ইস্যুই আবার ফিরে এলো, সমাধান করা গেল না। অর্থাৎ এক দেশ এক ভোটের যে মেন গুরুত্ব সেটা কিন্তু থাকলো না। অন্যদিকে আর একটা কি আছে, আমরা জানি ভারত হচ্ছে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, কেন্দ্র একটা সরকার, রাজ্য একটা সরকার, কিন্তু যদি এক দেশ এক ভোট হয় তাহলে কেন্দ্র সরকার গুরুত্ব বেশি পাবে, রাজ্য সরকারগুলির গুরুত্ব কিন্তু এখানে হারাতে পারে, অর্থাৎ ফেডারেল সিস্টেমে কিন্তু সমস্যা হবে। অন্যদিকে এই যে জাতীয় নির্বাচন কমিশন, রাজ্য নির্বাচন কমিশন একসঙ্গে এসে তারা কাজ করবে, এখন সেখানে কিন্তু এই দুই নির্বাচন কমিশনের কাজের ক্ষেত্রে ট্যাসেল দেখতে পাওয়া যেতে পারে, বিবাদ হতে পারে, তাহলে কিন্তু আরও সমস্যা বাড়বে। অন্যদিকে এই যে লোকাল বডি ইলেকশনগুলি, অর্থাৎ মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, নিচু স্তরের ইস্যুর উপরে দাঁড়িয়ে ভোট হয়, সেখানে যদি একসাথে ভোট হয় তাহলে কিন্তু কোথাও না কোথাও ন্যাশনাল ইস্যুটা এই একবারে প্রান্তিক বা গ্রাউন্ড লেভেলের ইস্যুকে চাপা দিয়ে দিতে পারে, অর্থাৎ সেই জাতীয় দলগুলি কিন্তু সুবিধা পেতে পারে। এখানে একটা বিষয় বলা হয়েছে, যদি দেখা যায় যে পরবর্তী ইলেকশনের আগে কোনো রাজ্যের তাদের সরকার পতন ঘটলো, রিমেনিং টাইমের জন্য ভোট হবে। এখন ধরা যাক যে লোকসভা ভোট আসতে 6-7 মাস দেরি আছে বা 1 বছর দেরি আছে, তার আগে সরকারের পতন ঘটলো, তাহলে কি আবার সেই রাজ্যের রিমেনিং টাইমের জন্য ভোট হবে? আবার তো তাহলে 1 মাস বা 6 মাস বাদে ভোট করতে হবে, খরচ তো আবার বেড়ে যাবে না, ওই রাজ্যের রাষ্ট্রপতি শাসন জারি করা হবে, সেটা তো ঠিক নয়। এটাও কিন্তু একটা কনফিউশন তৈরি হয়ে যাচ্ছে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেটা হচ্ছে সাধারণ মানুষের জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জানি রাজনৈতিক দলগুলি শুধুমাত্র তাদের যে ভোটকেই তারা ভয় পায়, তাই যখন আমাদের ভোট আসে তখন কিন্তু আমরা দেখতে পাই যে লোকাল এরিয়া যে ডেভেলপমেন্ট, অর্থাৎ ড্রেনেজের ডেভেলপমেন্ট, রাস্তায় আলো কিংবা রাস্তা তৈরির ক্ষেত্রে আমরা একাধিক কাজ দেখতে পাই, কারণ তারা জানে যে সামনেই ভোট এসছে, সাধারণ মানুষের এই সমস্যাগুলি সমাধান করতে হবে। এখন লোকসভা ভোটের জন্য একবার এই কাজ করলো, আবার 2 বছর বাদে বিধানসভার জন্য করলো, আবার পঞ্চায়েতের জন্য করলো, অর্থাৎ যত ভোট হবে তত রাজনৈতিক দলগুলি ভয় পাবে, তত তারা কিন্তু এই
লোকাল ডেভেলপমেন্টের কাজগুলো করবে। কিন্তু যদি দেখা যায় যে 5 বছরে একবারই ভোট হচ্ছে, তাহলে তারা করবে না আগের থেকে, কারণ তারা জানে করলে মানুষ ভুলে যাবে, যখন ভোট আসবে তার আগে করব। অর্থাৎ এই যে লোকাল এরিয়া যে ডেভেলপমেন্ট সেটা কিন্তু অনেকটাই বন্ধ হয়ে যাবে, একবার হবে, বারবার কিন্তু হবে না। আরও একটা সমস্যা হচ্ছে সারা দেশে একসাথে লোকসভা ভোট করাতে হবে, বিধানসভা ভোট করাতে হবে, মিউনিসিপ্যালিটি ভোট করাতে হবে। আর আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গে 6 দফায় 7 দফায় ভোট হয়, তাতেও কিন্তু রিগিংয়ের অভিযোগ উঠে, তাতেও যে ছাপ্পার ভোটের অভিযোগ উঠে, মারামারি হয়, মানুষের প্রাণ যায়। তাহলে সারা দেশে যদি এত ভোট একসাথে করাতে হয়, তাহলে এত ফোর্স কোথায় পাবে? তাহলে তো আরও হিংসা বাড়বে, আরও যে ছাপ্পা ভোটের ভাগটা বেড়ে যাবে, অর্থাৎ অবাধ ভোটের কিন্তু চান্স অনেকটাই কমে যেতে পারে। এখন এখানে বলা হয়েছে 2029 সালে ভোটের আগে যে সমস্ত রাজ্যের বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে, সেই রাজ্যে রিমেনিং টাইমের জন্য ভোট হবে, অর্থাৎ 5 বছরের হওয়ার আগেই তাদের বিধানসভার মেয়াদ শেষ হয়ে যাবে। এটা কিন্তু সংবিধানের যে 5 বছরের বিধানসভার মেয়াদ যেটা বলা আছে সেটাকে কিন্তু লঙ্ঘন করছে। এখানে কিন্তু একটা সাংবিধানিক সমস্যা কিন্তু দেখা যেতে পারে এটাকে ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে। এখন এই এক দেশ এক ভোট কবে থেকে শুরু হতে চলেছে বা এই বিলের ভবিষ্যৎ কি? মেনলি লোকসভায় এই বিলটি পাস হয়েছে, আমরা জানি লোকসভায় সরকার পক্ষের যথেষ্ট মেজরিটি আছে, কিন্তু এই বিল যখনই উঠেছে তখনই কিন্তু বিরোধীরা তার কিন্তু ব্যাপক প্রতিবাদ করেছে, সবাই ঐক্যবদ্ধ হয়ে। আর আমরা জানি এখন কিন্তু বিরোধীরা কিন্তু এখন অনেক ক্ষমতাশালী, তাই সরকার কিন্তু একচেটিয়া এখানে কিছু করতে পারবে না। তাই বিরোধীদের দাবি মেনেই সরকার কিন্তু এই বিলটিকে জেপিসি অর্থাৎ জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে পাঠাতে রাজি, এবং সরকার বলেছে সেখানে বিরোধী পক্ষের কথা শোনা হবে, এমনকি প্রত্যেকটি রাজ্যের যারা স্পিকার আছেন তাদের কথা শোনা হবে, এমনকি বিভিন্ন যে বিশেষজ্ঞরা আছে তাদের কথা শোনা হবে, এবং নির্বাচন কমিশনের কথা শোনা হবে। তারপরে সংশোধন করে এই বিলটিকে রাজ্যসভায় পাস করতে হবে। এখন জেপিসিতে এই সংশোধন করার ক্ষেত্রে কিন্তু দ্বিমত হতে পারে, সমস্যা হতে পারে, ঝামেলা হতে পারে। এখন জেপিসিতে কতটা সময় লাগবে সেটা কিন্তু নির্ভর করছে এই বিল আবার কবে রাজ্যসভায় পাস হবে। এখন রাজ্যসভায় পাস করার ক্ষেত্রে কিন্তু সরকারের সমস্যা দেখা দিতে পারে। অন্যদিকে এই বিল এই যে জেপিসিতে গেছে, এখানে কিন্তু যে বিভিন্ন রাজ্যের সঙ্গে কিন্তু পরামর্শ করতে হবে। বুঝতে পারছি কীভাবে সংশোধন হবে সেই নিয়ে সমস্যা হতে পারে জেপিসিতে, আবার রাজ্যসভায় এসে সেটিকে পাস করাতেও সমস্যা হতে পারে। যদি রাজ্যসভায় পাস হয়ে যায় তবেই রাষ্ট্রপতির কাছে যাবে, এবং রাষ্ট্রপতি যদি স্বাক্ষর করেন তাহলে 2029 সাল থেকে এই এক দেশ এক ভোট চালু হতে পারে। তবে এখানে কিন্তু একাধিক সংবিধানকে সংশোধন করতে হবে, তাই সুপ্রিম কোর্টে কিন্তু এই নিয়ে কেস হতে পারে। সুপ্রিম কোর্ট এর উপরে কি রায় দিবে সেটাও কিন্তু নির্ভর করছে যে সারা দেশে এক দেশ এক ভোট হবে কি না। তাহলে বুঝতে পারলাম 2029 সালের সম্ভাবনা আছে এক দেশ এক ভোট হওয়া, মেনলি যে একসাথে লোকসভা ভোট বিধানসভা ভোট হবে, আর কিছুদিনের মধ্যে পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি হবে। 2034 সালে একইবারে বিধানসভা ভোট, লোকসভা ভোট, মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত হওয়ার চান্স আছে। এটা কিন্তু আমরা এখন পর্যন্ত বুঝতে পারছি। এরপর দেখা যাক ভবিষ্যতে এই বিলের কি অবস্থা হয়, কবে আমাদের দেশে এই এক দেশ এক ভোট হয় আর আদতে হয় কি না। এই হলো আজকের ভিডিও। এখন যদি আপনি এক দেশ এক ভোট বিষয়টিকে সাপোর্ট করেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।